যখন একবার বলেছি রাইটিং লেখা শিখিয়ে ছাড়বো, তখন আমার সঙ্গে যদি প্র্যাকটিস করতে পারো, আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারলে, একটু সময় এবং ধৈর্য দিলে আমরা কিন্তু ইংরেজি রাইটিং হাতের মুঠোয় নিয়ে আসব। যে ক্লাসেই পড়ি না কেন মনে রাখতে হবে, প্রত্যেক ক্লাসেই কিন্তু আমাদের রাইটিং একটা প্রেশারের কারণ হয়ে যায়। প্রথম সারির ছেলেমেয়েরা একটু পারে, তারপরে ছেলেমেয়েরা কিন্তু মুখস্থর ওপরে ডিপেন্ড করে যায়, তখন আনকমন আসলে একটু সমস্যা হয়। স্কুল থেকে আনকমন রাইটিং দিলে ম্যাডামদের প্রতি রাগ হয়, স্যারদের প্রতি রাগ হয়। কিন্তু মনে রাখো, যদি বাংলা রাইটিং আমি একা লিখতে পারি, আমি ইংরেজিও লিখতে পারবো। তা আজকে ক্লাসে আমরা যেটা করব, যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তোমাদের প্রত্যেককেই বলবো মন দিয়ে ক্লাসটা করতে। আজকে আমরা যে রাইটিং সম্পর্কে লিখব, এবং তোমরা কিন্তু প্রত্যেকেই খাতাটা ফ্রেশ রাখবে। খুব তাড়াতাড়ি রাইটিং সাজেশন বেরোবে আমাদেরই, যেমন ক্লাস 12দের, ক্লাস 11দের, ক্লাস 10দের নোটস আমরা পাবলিশ করি অনলাইন, সে একই রকমভাবে খুব তাড়াতাড়ি ক্লাস সবার জন্যই রাইটিংয়ের একটা খুব সুন্দর নোটস বেরোবে, যেখানে বাংলা করে করে এরকম ট্রান্সলেশন করে করে দেওয়া থাকবে। যারা অনলাইন ক্লাসেস করে তাদের আলাদা করে নেবার প্রয়োজন হবে না, কারণ তাদের কাছে অলরেডি আছে। এভাবে বাংলা করে করে কিন্তু তোমরা লিখবে পরীক্ষায়, খাতাটা সুন্দর করে তৈরি করবে। ক্লাস 9, 10 মিলেই কিন্তু মাধ্যমিক হবে, সুতরাং কোনো রাইটিং ফেলনা নয়। তার আজকে রাইটিং কি? আওয়ার ডিউটি, অর্থাৎ আমাদের কর্তব্য। কাদের প্রতি? টু এল্ডার্স। এল্ডার্স মানে কি? বয়স্কদের প্রতি আমাদের কর্তব্য। এই রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ দেয়, তাহলে আমরা কিভাবে লিখব? মনে রাখো, রাইটিং এ প্রবলেম বলতে একটা জায়গায় প্রবলেম হয়, সেটা হলো প্যারাগ্রাফ রাইটিং। কিসে প্রবলেম হয়? প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ রাইটিং একটু বড় হলেই তোমাদেরকে দেবে, একটু বড় হলে মানে আগামী দিনে তোমাদেরকে দেবে এসে। যদি বলো ক্যাসে, আমি বলবো অ্যাসে। এসে প্রবন্ধ রচনা, আরো বড়। তো তাহলে যে ভালো করে প্যারাগ্রাফ লিখতে পারবে, সে এসেও লিখতে পারবে। লেখার একটা রুলস রয়েছে, সবকিছু আমরা দেখব, খুব সহজে আমরা লিখতে পারছি। আমাদের একটি অতীব দায়িত্ব আছে বড়দের যত্ন নেবার প্রতি। তাহলে আমাদের আছে, তাহলে উই হ্যাভ। একটি এ, অতীব ইংরাজি ভেরি না লিখে আমরা লিখবো প্রোফাউন্ড। কি লিখবো বাঙালি? তাহলে উই হ্যাভ আ প্রোফাউন্ড দায়িত্ব, ডিউটি। কি আছে? টু টেক কেয়ার, যত্ন নেব। কাদের? টু টেক কেয়ার অফ এল্ডার্স। খুব কঠিন কিছু আছে? এটা কি বেশিক্ষণ লাগে মনে রাখতে? উই হ্যাভ আ প্রোফাউন্ড ডিউটি টু টেক কেয়ার অফ এল্ডার্স। তোমরা কারা কারা এইভাবে রাইটিং প্র্যাকটিস করো আমায় কিন্তু জানিও, মানে যারা আমার কাছে ক্লাসেস করছো না, ভিডিওস দেখছো তারা। আচ্ছা চলো, নাম্বার 2, তারা সংগঠিত করে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজন্মের প্রতি অবদান। তার মানেটা কি? মানে হচ্ছে, আমরা বয়স্ক মানুষদের দেখলে মনে করি যে আচ্ছা দে আর ভেরি নেগলেক্টেড, মানে তাদেরকে আমরা কি করি? হেয় করি। ও দাদু, ও বুড়ো, ও বুড়ো, ও খুড়ো, ও দাদু, ও দাদু তোমার ধুতি কই, এগুলো। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, ওই বয়স্ক মানুষগুলো এক সময় কারো না কারো বাবা ছিলেন। ওই বয়স্ক মানুষগুলো এক সময় তোমাদের মতন যুবক ছিল। ওই বয়স্ক মানুষগুলো এক সময় তোমাদের মতন ছোট ছিল। ওই বয়স্ক মানুষগুলো একসময় কারো না কারো প্রিয় সন্তান ছিলেন। আজকে যাকে দেখে আমরা এরকম হেয় করছি, সেই বয়স্ক মানুষগুলোই তুমিও কিন্তু আগামী দিনে সেই জায়গায় পৌঁছাবে। তাই কথাই বলে, ঘুটে পড়ে গোবর হাসে। তুমি তাদেরকে দেখে ও বুড়ো, অ্যাকচুয়ালি ইউ আর ইনসাল্টিং ইয়োরসেলভস। তুমি তোমার নিজেকেই অপমান করছো, কারণ তারা সংগঠিত করে। তারা মানে কি? দে। এবার এই সংগঠিত করা ইংরাজি এমবডি। কত সহজ ইংরাজি!
আমরা হয়তো নতুন শুনেছি, কিন্তু কোটিটা মানে শব্দটা কিন্তু কঠিন নয়। বডিকে ডাকছি এম বডি। করে কি করে? নলেজ, জ্ঞান। দে এমবডি নলেজ। আমরা নলেজ না লিখে লিখতে পারি উইজডম, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। আর কি? প্রজন্মের প্রতি অবদান। মানে আমরা বলি না যে পূর্বপুরুষ, এই ব্যাপারটা থাকে। অ্যান্ড কন্ট্রিবিউশন, এবং ইংরেজি আমরা জানি কন্ট্রিবিউশন, প্রজন্মের প্রতি, টু জেনারেশন। কন্ট্রিবিউশন টু জেনারেশন মানে কি? প্রজন্মের প্রতি তাদের কি অবদান কিন্তু অনস্বীকার্য। কোনো কঠিন নেই বাবু, ইংরাজি কঠিন লাগতে দেব না। তবে হ্যাঁ, আমার কথা শুনতে হবে, আমার কথা মেনে চলতে হবে। আমি পরিশ্রম করলে চলবে না। বাবু পেছনে যে হেলান দিয়ে বসে আছো, বাবু আরাম করতে হবে না, আরাম হারাম। এদিক তাকাও, পরিশ্রম করো। আমিও তো পারলে আরাম করতে পারতাম, মাথার উপর একটা ফ্যান লাগাতে পারতাম। লাগিয়েছি কি? তোমাদের কাছে ফ্যান রয়েছে, আমার কাছে নেই। আমি কন্টিনিউয়াসলি সোয়েটিং, ঘামছি, তাতেও কিন্তু পড়ানো বন্ধ করিনি। তারা তাদের জীবন কাটিয়েছে, একটা বয়স্ক মানুষ, তারা জীবন কাটায় কিভাবে? পরিবার পরিচালনায়, সম্প্রদায় গঠনে, পৃথিবী তৈরিতে, যেই পৃথিবীতে আমরা বর্তমান বাস করছি, তাই না? তোমার বাবা যে সম্পত্তি করে গেছে, সেটাকে তুমি নেড়েচেড়ে একটু বড় করলে, তাই না? তাহলে বাবা মাকে গুরুত্ব দিতে হবে। তারা তাহলে দে কাটিয়েছে, হ্যাভ স্পেন্ট। তাদের দেখো, আগে যখন আমি শুরু করেছিলাম এখান থেকে কোনো আওয়াজ আসতো না, এখন দেখো আস্তে আস্তে তোমরা একটু একটু করে বলতে পারছো। এটাই কোয়ালিটি। তুমি বুঝতে পারবে না তুমি কখন পেরে যাবে, তুমি নিজে ফিল করতে পারবে না, এটা এমনই হয়। প্র্যাকটিস। তুমি বুঝতেই পারলে না কোন দিন তুমি সাইকেলে হাফ প্যাডেল থেকে ফুল প্যাডেলে চালানো শিখে গেছো, বুঝতে পারবে না। এটাই জিনিস। তাহলে দে হ্যাভ স্পেন্ড, তাদের জীবন, দেয়ার লাইভস, জীবন, অনেকের জীবন। কি করে? পরিবার পরিচালনা। এখানে একটু তোমাদের প্রবলেম হবে। পরিচালনা করা, নার্চারিং। কি বন্ধুরা? নার্চারিং, নার্চারিং। পরিবার, দেয়ার ফ্যামিলিজ, তাদের ফ্যামিলিজ। সম্প্রদায় গঠন, স্ট্যাবলিশিং, গঠন ইংরাজি স্ট্যাবলিশিং। কমিউনিটি, সম্প্রদায়, কমিউনিটি। আর কি? অ্যান্ড তৈরিতে, শেপিং। দেখো আমরা এখানে মেকিং, ক্রিয়েটিং ইত্যাদি লিখতে পারবো না। পৃথিবী কি মাটির দলা নাকি আমরা তৈরি করব? শেপ দিতে পারবো, শেপিং দ্য ওয়ার্ল্ড। পৃথিবী। এবার পৃথিবী মানে কি? এই পৃথিবী না, দ্যাট, যে পৃথিবী, উই আর নাও এনজয়িং, আমরা যেই পৃথিবী বর্তমানে উপভোগ করছি। বাড়িতে কোনো কিছু তৈরিতে, কোনো অনুষ্ঠানে আমরা কার বুদ্ধি নিই? বয়স্ক মানুষদের বুদ্ধি নিই। তোমার বুদ্ধিতে কিছু হয় না, হবেও না। তাদেরকে গুরুত্ব দেওয়া শেখো। সময়ের সাথে সাথে তারা অনেক বেশি দুর্বল হয়ে যায়। আজকে যে মানুষটার এত শক্তি, আমার ধরো এখন যে পড়াচ্ছি তোমাদেরকে গলা চিৎকার করে করে, যখন বুড়ো হয়ে যাব তখন তোমরা হয়তো দেখে আমায় রাস্তায় চিনবেই না, কথাই বলবে না, তখন এরকমই ব্যাপার। তাই ওই যে সময়ের সাথে সাথে আমি কি হয়ে যাব? অনেক দুর্বল হয়ে যাব। তাহলে তারা দে কি হয়? যায়। তাহলে দে বিকাম। বাবু দুর্বল ইংরেজি উইক লিখবো না, লিখবো ভাল না রেবল। কি লিখবো? ভাল না রেবল। কঠিন ইংরেজি, ভুলবো না গো। ভাল না রেবল, ভালনারেবল। দে বিকাম ভালনারেবল। কি? উইথ টাইমস, সময়ের সাথে সাথে। কঠিন। এরপরে তাই এটা আমাদের দায়িত্ব, তাদের ভালোবাসা, সম্মান ও সাহায্য প্রদান করা আমাদের দায়িত্ব। তারা কিচ্ছু চায় না, শুধু বাড়িতে গিয়ে দাদুর সঙ্গে দুটো কথা, দাদু খেয়েছো, ঠাম্মা
খেয়েছো, ভালো আছো তো, শরীর ঠিক আছে তো, এইটুকুনি। ঠাম্মা কতরাচ্ছে, আমরা হয়তো ছোট মানুষ, তোরা তো বোঝে না। মনে রাখবে, আমাদের শূন্য থেকে সৃষ্টি, আমরা শূন্যতেই মিশে যাব। আমরা ছোট ছিলাম, আবার ছোট হব। আমরা যদি কোনো বয়স্ক মানুষ চিৎকার করে, আমরা বলি এই বুড়ো শুরু করলো। ছোট মানুষ চিৎকার করলে কিন্তু আমরা বলি না, আমরা ভুলে যাই ওই বয়স্ক মানুষটাও কিন্তু ছোটদের মতনই। তুমিও ঠিক ওই জায়গায় পৌঁছাবা, তার সঙ্গে তুমি যেমন ব্যবহারটা করবে, তোমার সঙ্গে ঠিক তেমন বা তার দ্বিগুণ ব্যবহার তোমাকে পেতে হবে। বাবু, বাবা মা যাই করুক, তুমি তোমার ঠাম্মা দাদুর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না। আর আমরা পড়তে পড়তে এরকম মোরাল এডুকেশন গুলো নিই, কারণ ফ্রেন্ডলি লার্নিং শুধু পড়াশোনা শেখায় না, মানুষ তৈরিতে সাহায্য করে। মানুষ হতে হবে, একটা সুন্দর সমাজ গড়তে হবে, বড়দেরকে সম্মান করতে শেখায় ফ্রেন্ডলি লার্নিং, তাই তো? আমরা তাহলে কি বলবো, এটা আমাদের দায়িত্ব। তাহলে তাই ইংরেজি কি? আচ্ছা, এটা ইংরেজি কি? ইজ। হয় ইংরেজি কি? ইজ। আমাদের ইংরেজি কি? আওয়ার। এ বোধে মতন হয়ে গেছে। ডিউটি, আচ্ছা ডিউটি কি বারবার লিখতে ভালো লাগে? রেসপন্সিবিলিটি, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু। দেখো প্রদান করা, এ দেখো প্রদান করা ইংরেজি কি? কোনো কিছু দেওয়া, গিভ। হেড স্যার ভাষণ দিচ্ছেন, দ্য HM ইজ গিভিং আ লেকচার, নো ডেলিভারিং, কি? ডেলিভারি। আর এখানে প্রদান করা কি? টু প্রোভাইড। কি? গিভ কিন্তু বাবুরা লিখবে না, টু প্রোভাইড কি দেব? ভালোবাসা। ভালোবাসা ইংরেজি লাভ এখানে দেওয়া যাবে না, কম্প্যাশন। তাহলে এটা সেফ সাইডে, তুমি কোনো মেয়েকে বলতেই পারো আই হ্যাভ কম্প্যাশন ফর ইউ, তার মানে অ্যাকচুয়ালি বলছো আই লাভ ইউ। মেয়ে বুঝলো না, থাবড়া খাওয়ার ভয় নেই। তাহলে প্রোভাইড কম্প্যাশন, আর কি? সম্মান, রেসপেক্ট, আর কি? অ্যান্ড সাপোর্ট, সাহায্য। জাস্ট বুড়ো বয়সে আমাদের কি লাঠিটার জায়গায় যদি আমাদের হাতটা পায়, আমাদের কোনো নাতির হাতটুকু পায়, দাদু নাতি নাত করে হাত যদি পায়, খুব খুশি হয়। ওরা তো ছোট মানুষ রে বাবু, ওরা হয়তো চেহারায় বড়, ওরা খুবই ছোট, বুঝতে পেরেছ? আচ্ছা, এই কর্তব্যের মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা। আচ্ছা, এই কর্তব্য, তাহলে দিস ডিউটি মধ্যে রয়েছে ইংরেজি ইনক্লুড। দিস ডিউটি ইনক্লুডস কি? দেখো এনশিওরিং মানে নিশ্চিত করা, শিওর মানে নিশ্চিত, তাহলে নিশ্চিত করা ইংরেজি কি? এনশিওর। বোকা ইংরেজি কি? ফুল। বোকা বানানো ইংরেজি কি? বিফুল। কি? বিফুল। তাহলে এনশিওরিং কি? শারীরিক, ফিজিক্যাল। ও তাদের আছে, তাহলে দে আর ফিজিক্যাল অ্যান্ড মানসিক। এখানে মানসিক ইংরেজি দেবো ইমোশনাল। ইমোশনাল সুস্বাস্থ্য ইংরেজি ওয়েল বিং। ও বাবু কঠিন খুব। তাহলে দেখো এনশিওরিং দেয়ার ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, কারণ তারা কিন্তু ফিজিক্যালি দুর্বলতার থেকেও বেশি ইমোশনালি দুর্বল মানসিকভাবে। কেউ তো কথা বলতে চায় না, ঘরের এক কোণে তাদের স্থায়ী হয়, কেউ গল্পও করে না। আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন, আমি আমার দাদু ভাইকে দেখিনি কোনোদিন, আমার দাদু ভাই আমার জন্মের আগেই পৃথিবী ত্যাগ করেছে, কিন্তু আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার সঙ্গেই ছিল, এবং আমার ঠাকুমাকে আমি প্রচন্ড ভালোবাসতাম, এবং তিনিও এত মজা করতেন আমার সঙ্গে, ভীষণ ভীষণ। তোরা হয়তো দেখেছিস অনেকেই আমার ঠাকুমাকে, যাই হোক আমার এখনো সবসময় মনে পড়ে। যাই হোক, ওয়েলবিং। আর কি আছে বাবুরা? তাদের গল্প শোনা। এখনকার দিনে তো গল্প শুনতেই চায় না, ঠাকুমাগুলো গল্প বলে একটা আমরা চুপ কর দিন, আগে হলে আমরা ঠাকুমা বলো, এখনকার ছেলেমেয়েরা গল্প শোনে না। তাহলে কি? তাদের গল্প শোনা। টু লিসেন, টু রাখবে, লিসেনের পরে সবসময়
টু প্রেপোজিশন বসে। গান আছে না, ও মধু লিসেন টু মি, তাহলে লিসেনের পরে কি বসে, টু। তাহলে টু লিসেন টু দেয়ার স্টোরি। আর কি আছে, এই স্টোরি না লিখে আমরা কি লিখতে পারি, টেল লিখতে পারি, টেল। অ্যান্ড রেকগনাইজিং, রেকগনাইজিং চিনিয়ে দেওয়া, দেয়ার ডিগনিটি। এটা খুব একটা সুন্দর লাইন, একটা লাইনে অনেক কিছু, এই কথাটা অনেক কিছু বুঝিয়ে দিলাম আমি। রেকগনাইজিং দেয়ার ডিগনিটি মানে কি, বড়রা সম্মান চায়। কোনো জায়গায় গেলে বয়স্ক মানুষ দেখলে তুমি তাকে বসতে বলবে, খুশি হবেন। আমার অফিসে কোনো বয়স্ক মানুষ আসলে আমি সব কাজ ফেলে ওনাকে বলি, আপনি বসুন, বলুন আপনার কি প্রয়োজন। কারণ এসছে তারা, তাদের আমি কালকে দেখতে পাবো কিনা, এমনিতেও কাউকে আমরা আগামী দিন দেখতে পাবো কিনা তার গ্যারান্টি নেই, তাছাড়া বয়স্ক মানুষ। এবং তাদের কাছ থেকে গল্প শুনি, সে যে ধর্মের মানুষ হোক, আমি গল্প শুনি, খানিকক্ষণ শুনে নি। আচ্ছা আপনি কি কাজ করেন, ও আমি চাষ করতাম। আচ্ছা কত বছর ধরে করছেন, আচ্ছা আপনার একঘেয়েমি লাগে না, বলে না। কেন লাগে না, আমি শুনি, তার কাছ থেকে শিখি। আচ্ছা আপনি কতদূর পড়াশুনো করেছেন, আমি যখন বলি সই করতে, দেখি ইংরেজিতে সই করে অনেকে, আপনার হাতের লেখা তো খুব সুন্দর, আপনার বয়স 86, আপনি ইংরেজিতে সই করছেন। বলছে বাবু এই ক্লাস 8 পর্যন্ত পড়েছি, তখনকার সময় 8 পাস মানে এখনকার গ্রাজুয়েট ছেলে মেয়েরাও তার ধারে কাছে আসতে পারবে না, কারণ তখন যা পড়েছে সলিড পড়েছে, তারা সম্মান করতে জানতো, এখনকার ছেলে মেয়েরা জানে না। তাই দেখো তাদের সম্মানটাকে চিনিয়ে দিতে হবে, পরিবারে যে তাদের স্থানটা উঁচুতে সেটা চিনিয়ে দিতে হবে। তোমার বাবা মা তোমায় কি শিখিয়েছে ভুলে যাও, তোমার কর্তব্য তোমার দাদুকে ঠাম্মিকে তোমার ভালো রাখা, অ্যাটলিস্ট ভালো ব্যবহারটুকু করা। তাদের যত্ন নেবার মাধ্যমে আমরা একটা সুসংগত সমাজ গড়ে তুলতে পারি। তাহলে মাধ্যম ইংরেজি কি, বাই টেকিং কেয়ার, টেকিং কেয়ার কাদের, অফ দেম। আমরা একটি গড়তে পারি, তাহলে উই ক্যান, গড়া ইংরেজি ফর্ম, এ একটি সুসংগত, ওয়েল ফর্মড। ব্যাপারটা ভালো করে দেখো, ফর্ম ফর্মড, সমাজ, সোসাইটি। ইয়া, তারা অনেক একাকিত্ব অনুভব করে। কখনো বুড়ো মানুষকে দেখবি চোখের কোণায় ম্যাক্সিমাম টাইম জল থাকে, কেন বলতো, তারা তো হয়তো ম্যাক্সিমাম দাদুরা তার দিদিমাকে হারিয়েছে, ঠাকুমাকে বা তার স্ত্রীকে হারিয়েছে, মা হারিয়েছে, সন্তান হারিয়েছে, কত দুঃখ বেদনা বলতো তার মনের ভিতর রয়েছে, তারপরে কেউ কথা বলে না। সো দে আচ্ছা, তারা একাকিত্ব অনুভব করে, দে ফিল সলিটারি। অ্যালন তো সবাই লেখে বাবু, নতুন কিছু কি শিখবো না, সবসময় দে ফিল সলিটারি, দরকার নেই, বা দে ফিল সলিটারি। তারা মাঝে মাঝে না লিখে লিখবো দে ফিল সলিটারি। তারা সারা জীবন পরিশ্রম করে তাদের সন্তানদের ভালো ভবিষ্যৎ প্রদানে, তো তারা অনেক অবহেলিত হয় সেকেলে বলে। মানে এই বয়স্ক মানুষগুলোই সারাটা জীবন তাদের সন্তানকে মানুষ করবার জন্য সময় কাটায়, আর একদিন সন্তান চাকরি পেয়ে বাবাকে বা মাকে বলে যে মা বাপি তোমরা প্রচন্ড ব্যাকডেটেড, তোমাদেরকে আর বাড়িতে রাখতে হবে না বা পারবো না, তোমরা চলে যাও বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে গিয়ে কখনো তুমি দেখবে না কোনো ভ্যানালা চাষি এদের বাবা মা রয়েছে, সমস্ত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, যদিও আমি তাদেরকে বলি সো কল্ড শিক্ষিত, মানে জাস্ট পড়াশুনোই করেছে, মোরাল এডুকেশন নেই, তারা আপনাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কারণ কি, বাবা মা অত্যন্ত ব্যাকডেটেড, আপডেট নয়। তাই তারা দে পরিশ্রম করে, দে লেবার। আচ্ছা পরিশ্রম করেছেন, করেছেন বললে কি হবে, লেবার্ড আ লট টু গিভ আ বেটার ফিউচার, একটা ভালো, আচ্ছা টু গিভ দেয়ার চিলড্রেন, তাই না, তাদের সন্তানদেরকে একটা ভালো ভবিষ্যৎ দেবার জন্য, ঠিক আছে। কিন্তু দে আর অলওয়েজ কি হয়,
নেগলেক্টেড, তারা সবসময় কি হয়, নেগলেক্টেড হয়। অ্যাজ, কিভাবে, ব্যাকডেটেড, তাদেরকে বলা হয় তারা সেকেলে। আমরা শিখতে পারি নৈতিক শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মতামত তাদের কাছ থেকে। আচ্ছা, বাবা মায়ের কাছ থেকেই তো আমরা শিখি, কি শিখি, মোরাল এডুকেশন। তাহলে আমরা উই ক্যান লার্ন কি, মোরাল এডুকেশন। সংস্কৃতি, কালচার্স অ্যান্ড রিচুয়ালস, তাদের কাছ থেকে, ফ্রম দেম। আমরা তাহলে এইটুকুনি কি খুব কঠিন লাগলো? একটু জোরে বলবি yes or no? থ্যাংক ইউ। এবার দেখো, তোমাদের কিন্তু ভালো লেগেছে, যেন তোমরা চুপচাপ শুনছো, ভালো লাগবে না কেন? এবার আরো দু একটা লাইন এখানে অ্যাড করবো নাকি? এক লাইন অ্যাড করছি। আচ্ছা, তারা কিন্তু বট বৃক্ষের ন্যায়। একটা বট গাছ কেটে ফেলার পর ওই বট গাছের পাখিগুলো বোঝে বট গাছের কি মূল্য। এই পাশের বাড়ির যে জেঠুটা মারা গেছেন, তো এখন ছেলেটা টের পাচ্ছে হারে হারে যে বাবা থাকাটাই কত বড় আশীর্বাদ। সুতরাং বাবাকে গুরুত্ব দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ভালো কিছু করতে হবে বাবু। তাহলে কি, তাহলে আমি লিখতে পারি দে অ্যাক্ট, তারা পালন করে, দে অ্যাক্ট অ্যাজ আ বেনিয়ান ট্রি। কি গাছ? বট গাছ। কিসের জন্য? কার জন্য? ফর আ ফ্যামিলি, as well as a society, একটা সমাজের প্রতি। তাই আমাদের দায়িত্ব, তাই আমি বলতে পারি সো our duty to them goes, যাবে, ছাড়িয়ে যাবে, beyond moral obligation। এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। আমি বলেছি দু একটা লাইন তোমাকে তো মুখস্থ করতে হবে। মানে আমাদের কর্তব্য, আমাদের তাদের প্রতি যে কর্তব্য শুধু নৈতিকতা নয়, তা ছাড়িয়ে ভালোবাসা থেকেই হবে, সেটা বলেছে। সো আওয়ার ডিউটি টু দেম গোস বিয়ন্ড মোরাল অব্লিগেশন। কঠিন কিছু নেই বাবু। রাইটিং এইটুকুনি লিখলেই তো পূর্ণ নাম্বার। চাপের আছে বাবু? একটু বাড়িতে গিয়ে পড়বো। কি নাম তোমার? অর্ঘ্য, একটু মন দিয়ে দেখি। ঠিক আছে বাবু, একটু মন দিয়ে দেখি।